আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বালুচিস্তান লিবারেশন আর্মির। এদিকে এডেন উপসাগরে ফের ড্রোন হামলা রণতরী পাঠালো ভারত। জানিয়ে দেব মার্কিন সমর্থন ছাড়া গাজায় যুদ্ধ চালাতে পারবে না ইসরায়েল, বলছে ইরান। এদিকে ইয়েমেনে মার্কিন হামলার বিরুদ্ধে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্রাসনি লিমানে 40টিরও বেশি ইউক্রেনীয় আর্টিলারি ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বালুচিস্তান লিবারেশন আর্মির। দিন দুয়েক আগেই পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। বদলা নিতে বুধবার ইরানে দুটি বালুচ বিদ্রোহী সংগঠনের ঘাঁটিকে নিশানা করে পাকিস্তান সেনাবাহিনী, আর এরপরেই সেই দুই সংগঠনের অন্যতম বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। পরিষ্কার জানিয়ে দিল পাকিস্তান যা করেছে সেজন্য তাকে মূল্য দিতে হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানের একটি এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানে সশস্ত্র সংগঠন জৈশ আল আদলের ঘাঁটি গুড়িয়ে দিয়ে ইরানের এলিট রেভলিউশনারি গার্ড। এরপরেই বুধবার বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচিস্তান লিবারেশন আর্মির ছাউনিতে আছড়ে পড়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার বালুচিস্তান লিবারেশন আর্মির তরফে জানানো হয় পাকিস্তানকে এর মূল্য চোকাতে হবে। বালুচিস্তান লিবারেশন আর্মি এরপর আর চুপ করে থাকবে না, আমরা এর বদলা নেবই। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই হুমকি থেকে পরিষ্কার সংঘর্ষ আগামী দিনের আরো বড় চেহারা নিতে চলছে, তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে এমন ডামাডোল তেহরানকে সমর্থন জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথায় অনেক সময় আত্মরক্ষায় এমন পদক্ষেপ করে রাষ্ট্রগুলো, এটা আমরা বুঝি। এডেন উপসাগরে ফের ড্রোন হামলা রণতরী পাঠালো ভারত। ফের এডেন উপসাগরে বাণিজ্য তরীতে ড্রোন হামলা। খবর পেয়েই আক্রান্ত জাহাজটিকে সাহায্য করতে পৌঁছে গিয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বিশাখাপত্তনম। জলদস্যুদের দমনে ওই এলাকায় মোতায়েন ছিল রণতরীটি। এএনআই সূত্রে খবর, এডেন উপসাগরে চলাচল করছিল মার্শাল আইল্যান্ডের নিশানাবাহী বাণিজ্যিক তরী এমভি জেনকো পিকার্ডি। বুধবার রাত 11:11 ড্রোন হামলা হয় ওই জাহাজটিতে। আক্রান্ত হবার পর সঙ্গে সঙ্গে সাহায্য চাওয়া হয় ভারতীয় নৌসেনার কাছে। খবর পেয়ে জাহাজটিকে উদ্ধারে দ্রুত পৌঁছে যায় আইএনএস বিশাখাপত্তনম। জলদস্যুদের দমনে ওই এলাকায় মোতায়েন ছিল রণতরীটি। মনে করা হচ্ছে এই হামলার পেছনে ইয়েমেনের হুথিদের হাত রয়েছে। জানা গিয়েছে ওই জাহাজটিতে 22 জন নাবিক ছিলেন, যার মধ্যে 9 জন ভারতীয়। তবে এই হামলায় জাহাজটির অল্প বিস্তর ক্ষতি হলেও হতাহতের কোনো খবর নেই। মার্কিন সমর্থন ছাড়া গাজায় যুদ্ধ চালাতে পারবে না ইসরায়েল, বলছে ইরান। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সমর্থন বন্ধ হয়ে গেলে ইসরায়েল অবিলম্বে গাজা উপত্যকায় স্থল অভিযান কমিয়ে আনতে বাধ্য হবে। আমাদের অঞ্চলের সমস্ত নেতারা বিশ্বাস করেন যে মার্কিন সমর্থন ছাড়া যুদ্ধ আজ বন্ধ হয়ে যেত 10 মিনিটের মধ্যে। নেতানিয়াহুর পতন ঘটাবেন, তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না, বলেছেন আবদুল্লাহিয়ান। তিনি আরও যোগ করে বলেছেন, ইরান রাজনৈতিক উপায়ে সংঘাতের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনোই যুদ্ধকে সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করিনি। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও পরাজিত হয়নি বলে বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে। ইয়েদিওত আহরনোথ সংবাদ মাধ্যম জানিয়েছে, নেসেটের পররাষ্ট্র বিষয়ক ও প্রতিরক্ষা কমিটিকে তাসি হাসেনি জানিয়েছে, হামাসের পর গাজায় কি হবে তা নিয়ে আলোচনা করার সময় এখনো হয়নি, কেননা গোষ্ঠীটিকে এখনো পরাজিত করা হয়নি। সূত্র তাস। ইয়েমেনে মার্কিন হামলার বিরুদ্ধে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া।
এক সপ্তাহের ব্যবধানে 4বার ইয়েমেনে হামলা চালিয়েছে মার্কিনিরা। এবার দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি বলছে মার্কিনীদের ইয়েমেনে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়া জানিয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে কূটনৈতিক রেজুলেশনে সহায়তার জন্য দেশটিকে ইয়েমেনিদের উপর হামলা বন্ধ করতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইয়েমেনের বিরুদ্ধে হামলা বন্ধ করা। ব্রিটিশ ও আমেরিকানদের হামলার কারণে হুতিরা আলোচনার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের বিষয়ে সম্মিলিত পদক্ষেপের প্রস্তাবনা উত্থাপন করা হবে। এ সমস্যার সমাধানে ফিলিস্তিন ও ইসরায়েলি নেতাদের সরাসরি আলোচনা হওয়া দরকার। তিনি বলেন, দুপক্ষের নেতাদের উপস্থিতির মাধ্যমে আলোচনা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দিকে পরিচালিত হবে। রাশিয়ার ইসরায়েলের নিরাপত্তা ও তাদের বিষয়েও আগ্রহ রয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনী জাহাজের জন্য আসন্ন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রাশনি লিমানে 40টির বেশি ইউক্রেনীয় আর্টিলারি ধ্বংস। রাশিয়ার ব্যাটল গ্রুপ সেন্টার ক্রাশলিন লিমান এলাকায় 40টির বেশি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটে আঘাত করেছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র আলেকজান্ডার সাবচুক বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। পাল্টা ব্যাটারি হামলার সময় 40টিরও বেশি শত্রু আর্টিলারি ইউনিট দেখা গেছে এবং আঘাত করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে। ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ 210 সেনা, একটি ট্যাঙ্ক, 2টি সাঁজোয়া যুদ্ধযান, 2টি গাড়ি এবং একটি D-30 হাউজার। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের শাহাদাতের 4 বছর পার হলো, তবে এখনো মনে হয় তিনি আগের মতোই সমুজ্জ্বল। আপনার মূল্যায়ন কি? সমস্ত প্রশংসা আল্লাহর, তার রসুলের প্রতি দরুদ এবং আপনার ও আপনার শ্রোতাদেরকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, শহীদরা কখনো মরে না, বরং তারা জীবিত এবং তারা আল্লাহর কাছ থেকে রিস্ক পেয়ে থাকে। শহীদ কাসেম সুলেইমানিও একইভাবে জীবিত, শুধু জীবিতই নয় বরং তার শাহাদাতের মাধ্যমে তার উপর ন্যস্ত মিশন আরো বেগবান হয়ে উঠেছে। আমি এখানে নিজের এক্সপিরিয়েন্স থেকে দু একটা কথা বলতে চাই। দেখুন, আমরাও কিন্তু বাংলাদেশে শহীদদেরকে সম্মান করি, কিন্তু আমার কাছে মনে হয় যে ইরানিরা কেন যেন এই শাহাদাতকে আরো বেশি প্রাধান্য দেয়, তারা শাহাদাতকে লালন পালন করে। এ ব্যাপারে আমি দুইটা ঘটনা বলবো। আমি অনেকদিন থেকে শিয়া মতবাদ সম্বন্ধে জানার চেষ্টা করছি। তাদের মজলিসে আমি মাঝে মধ্যে যাই, সুযোগ পাইলেই। ইউটিউবেও তাদের বক্তাদের লেকচার আমি শুনে থাকি। তো প্রায়শ তারা একটা কাজ করে, তাদের আলোচনা যে বিষয় হোক না কেন তারা শেষ করে কারবালা দিয়ে, এবং যদি সময় থাকে 2-1 মিনিট ইমাম হোসেনের স্মরণে তারা কান্নাকাটি করে, বুক চাপ। তো দেখেন তারা কিভাবে এই ইমাম হোসেনের শাহাদাতকে লালন পালন করে আসে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা এটা ব্যবহার। তার একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হলো, তখন তারা বাংলাদেশ থেকে তথা বিশ্বের সব জায়গা থেকে ইসলামী প্রতিনিধিদের দাওয়াত দিয়েছিলেন ইসলামী বিপ্লব দেখার জন্য। সম্ভবত হাফিজি হুজুরের নেতৃত্বে এমন একটা দল ইরানে গিয়েছিল। তো সেইখানে আমাদের মাওলানা তাহের নামে এক ভাই ছিলেন, উনিও ছিলেন। তো উনি দেখলেন যে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন ইরানিরা। তার ভিতরে একটা জায়গা হচ্ছে বেশতে জাহরা, অর্থাৎ যেখানে শহীদদের কবর দেওয়া হয়। তো ওইখানে দেখতে যে তাহের ভাই দেখলেন যে দূরে এক মহিলা এক কবরের পাশে কান্না কাটছে। দোবাসীর মাধ্যমে জানতে পারলেন যে ওই মহিলার সন্তান ইসলামী বিপ্লবে শহীদ হয়েছিল। তাহের ভাই আলেম মানুষ, মন নরম, উনি যে মহিলার কাছে যে ভাঙ্গা ফার্সিতে বললেন, দেখো তোমার ছেলে তো উচ্চ মাকামে আছে, তুমি তার জন্য আর কান্নাকাটি করো। তো তখন ওই মহিলা ক্ষেপে যে তাহের ভাইকে বললো, তুমি কি মনে করো আমি আমার ছেলের জন্য কাঁদছি? আমি কেন আমার ছেলের মতো শহীদ হইতে পারলাম না? সেই জন্য এই গল্পটা বললাম। এই জন্যই দেখেন যে তারা শাহাদাতকে কত উঁচু চোখে দেখে। তো একইভাবে শহীদ কাসেম সুলাইমানের ব্যাপারটাও তাই। উনি ছিলেন ইরানিদের হিরো, উনি শহীদ হয়েছেন এবং তিনি ইরানিদের মনে প্রাণে আজও জেগে আছেন এবং তার মিশন আরো বেগবান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি।